বিনা একজন সফল নারী উদ্যোক্তা। আজকে তার সফলতার পেছনের গল্পটা আপনাদের একটু শোনাবো। তিনি ছিলেন খুবই সাধারণ একজন গৃহিণী, দুটি সন্তানের জননী। তিনি হঠাৎ এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেন। হঠাৎ করে তার হাজব্যান্ড মারা গেল, তাকে সংসারের হাল ধরতে হবে। বিনার হাজব্যান্ড ছিলেন ফ্যাশন ডিজাইনার। তার আগ্রহে বিনাও শিখেছিলেন 1 বছরের ডিপ্লোমা কোর্সের ফ্যাশন ডিজাইনিং কোর্সটি। এরপরে তিনি যেহেতু ডিজাইনার হয়েছিলেন, তিনি চিন্তা করলেন আমি আরও কিছু ডিজাইনিংয়ের কোর্স করি, আমি নিজের সংসারের দায়িত্ব নিজেই নিব। তিনি শুরু করলেন তার পথ চলা। তিনি ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সগুলো কমপ্লিট করলেন এবং নিজেই সংসারের হাল ধরলেন। সে সুন্দর সুন্দর তার সিগনেচার আইটেম হচ্ছে রানার সেট। চমৎকার সুন্দর সুন্দর রানার সেটগুলো সবাই হোলসেলে নিতে লাগলো এবং এইভাবেই তার পথ চলা শুরু হয়ে গেল। একদিন সেই বিনাই সহজ সরল গৃহিণী আজকে একজন সফল নারী উদ্যোক্তা এবং প্রশিক্ষক। তিনি অনেকজন, প্রায় 8 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন। আমরা চাই ঘরে ঘরে এরকম নারীদের জয় হোক, জন্ম হোক। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যিনি অতিথি, পায়েল আক্তার নূপুর, তিনিও একজন নারী, তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তার জানা অজানা অনেক গল্প শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন সেই পায়েল আক্তার নূপুর আপু, যার সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জানবো। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম এবং আপনি কি কি নিয়ে কাজ করছেন আমার দর্শকদের একটু বলবেন। আমার নাম পায়েল আক্তার নূপুর। আমি একজন নারী উদ্যোক্তা। দীর্ঘ 18-19 বছর আমি বিভিন্ন ট্রেনিংগুলো দিয়ে থাকি হাতের কাজের উপর, উদ্যোক্তা তৈরি করি। পাশাপাশি আমার বিয়ের কার্ডের কাঁচামাল আছে এবং সাথে মশলা আইটেম আছে এবং আরও কিছু বিজনেস আছে। আসলে উদ্যোক্তারা তো প্রতিনিয়ত নতুন নিয়েই থাকে, নতুন কিছু চিন্তাধারা থাকে। আসলে দেখা যায় চিন্তা থেকে কিছু একটা হয়ে যায় আর কি। রাইট। আপু, আমি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনার অটো স্টেশনও আছে, এই ব্যাপারটা একটু বলবেন। এটা মেনত, এটা একটা অ্যাক্সিডেন্ট। আসলে এটা অনেক সময় হাস্যকর লাগে, অনেকে হাসে, কিন্তু আমার এটা অ্যাক্সিডেন্ট। কারণ আমরা উদ্যোক্তারা যেহেতু উদ্যোগ নিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা গেছে আমি তো মশলার বিজনেস করি। যেহেতু আমার সংগঠনের নাম ন্যাচারাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ন্যাচারাল পণ্য নিয়ে কাজ করব, তার জন্য আমি মশলা আইটেমটা নিয়ে কাজ করি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, শাহি মশলাটা। তো সেক্ষেত্রে দেখা গেল একটা সময় বাজার থেকে আমার মশলাগুলো আনতে অনেক কষ্ট হইতো। বস্তা ভরে ভরে সবসময় পিক আপ ভাড়া নেওয়া যায় না, কারণ পিক আপ ভাড়ায় দেখা যায় যে আমার মশলার দামে পোষায় না। রাইট। সেক্ষেত্রে দেখা যায় একটা অটো নিতে হয়, অটো পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে একটা অটো দেখো তো। কি করবা? আমি বলি আগে দেখো, দেখা যাবে, চালাবো। পরবর্তীতে আমার হাজবেন্ড একটা অটো কিনলো। কেনার পরে আমি তো আর জানি না যে অটোটা আসলে ওটা চার্জ দিতে হয়। আমি ভাবছি এমনিই চলে, ব্যাটারি দিয়ে এমনি চলে। পরবর্তীতে দেখি আমার হাজবেন্ড প্রতিদিন 200 টাকা করে ওই গ্যারেজে দিয়ে আসে। আমি বলি এইটা কি? আমি একটু রেগে গেলাম যে এইটা কি, তুমি 200 টাকা করে কেন দিচ্ছ? আরে বলে এটা হলো চার্জিং দিতে হয় এবং ভেনু ভাড়াটা দিতে হয়। মানে আমার খুব রাগ হইলো। এটা 20 থেকে 25 দিন যাওয়ার পরে আমার একটা জমি আমি সামনে চাইনিজের সামনে, মিরপুর 1 চাইনিজের সামনে পেলাম। পাওয়ার পরে আমি বললাম জমিটা দেখো তো কত? 5 লক্ষ টাকা অ্যাডভান্স, 50,000 টাকা ভাড়া। আমি বলি এটা নাও, কি করবা? আমি বলি অটো বিজনেস করবো। তুমি কি পাগল হয়েছো? আমি বলি শোনো, উদ্যোক্তারা উদ্যোগ নেবে, কাজ করবে। আসলে আমি যে অটো স্টেশন দিব বলেই যে আমি আসলে আর 5টা স্টেশনের মতো তা না, অন্য গ্যারেজের মতো না। যেমন আমি মনে করি যে আমার ওখানে একদম ভিন্ন। একটা মানুষও কখনো বকা দেয় না, সিগারেট খায় না, মানে সব কিছু নিষিদ্ধ। বাহ,
চমৎকার। আসলে আমি একটা জিনিস এখান থেকে শিক্ষা পাইছি যে ভালোর সাথে ভালোরই বসবাস হয়। কারণ চমৎকার। আমার প্রতিষ্ঠান অন্য গ্যারেজগুলো কিরকম আমি জানি না, তবে আমার অটো স্টেশনে একটা সিগারেটও কেউ খায় না। জুয়া চমৎকার। তাস খেলবে তো দূরের কথা, কারণ আমি মনে করি এটাই আমার উদ্যোক্তা জীবনের সফলতা। সফলতা। হ্যাঁ। চমৎকার বলেছেন আপু। আপু এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার মিরপুর একে লালকুঠিতে আমার জন্ম স্থান, এবং মিরপুর একেই আমি বেড়ে উঠেছেন। আমার আচ্ছা হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, মির্জাপুর। আচ্ছা আচ্ছা। আর আপনার এই উদ্যোগের বয়স কত বছর হলো? আমার দীর্ঘ 19 বছর চলতেছে। মাশাআল্লাহ, উদ্যোক্তা 19 জীবন, বছর জি। ধরে তিনি উদ্যোক্তা জীবন যাপন করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু এবার একটু বলবেন যে আপনার কি ছোটবেলায় এরকম হতো যে সবাই আমাকে বড় হলে নিজের নামে চিনবে, আইডেন্টিটি যে ব্যাপারটা, ওটা কি আপনার ছোটবেলা থেকেই ছিল? আমি শুধু বলতাম আমি কিছু একটা হব, আমি আচ্ছা। ভিন্ন রকম হব এবং কিছু একটা হব। আসলে আচ্ছা। টাকা তো মানুষ ইনকাম করে, আসলে আমার মেন তো টাকাটা ছিল না, যে না আমাকে একটু চিনবে, আমাকে একটু জানবে। আসলে টাকা সব পেশার থেকেই করে। আমারও অনেক আপনজন আছে যারা টাকা ইনকাম করে, কিন্তু তাদেরকে অনেকে চিনেও না, এলাকার মানুষও চেনে না। কিন্তু আমাকে কিন্তু দেখা যায় যে আমার এলাকা থেকে শুরু করে বাংলাদেশের অনেক মানুষকে আমি চিনি। আচ্ছা আমি আচ্ছা। একজন মেয়ে হয়ে আমি কিন্তু চিনি। এটা আমার কাছে মনে হয় উদ্যোক্তা জীবনের সফলতা। বাহ, চমৎকার বলেছেন, খুব ভালো লাগলো। তো আমার কাছে মনে হয় যে যারা এখনো চিন্তা করছেন যে উদ্যোক্তাদের নিয়ে, যাদের মনে অনেক ডাউট আছে, যারা চিন্তা করছেন যে উদ্যোক্তা, তো তাদের কাছে আমার মনে হয় যে আপুর বার্তাগুলো পৌঁছে যাবে এবং তারা বুঝতে পারবেন যে উদ্যোক্তারা যে কোনো সময় যে কোনো উদ্যোগ নিতে পারেন এবং তাদের সফলতা হচ্ছে তাদের সবাই চিনেন। 9টা 5টা চাকরি করে কে কজনকে চিনে বলে না, কিন্তু উদ্যোক্তাদের তাদের যখন উদ্যোগ নিয়ে বিভিন্ন জেলাতে, বিভিন্ন শহরে, বিভাগীয় শহরে যখন তারা যান, তাদের যে নেটওয়ার্কিং হয়, এটা 9টা 5টা চাকরি করে কয়জনের ভাগ্যে জুটেছে বলতে পারেন? আপু এবার একটু আমরা জানতে চাই যে আপনি হচ্ছে যখন মশলা নিয়ে শুরু করলেন, প্রথমে তো আপনি ন্যাচারাল আইটেম নিয়ে শুরু করলেন যে মশলা, তো আপনি কি মানে ছোটবেলায় মানে আপনি এটা ধরেন বড় হয়ে যখন কাজ শুরু করলেন তখন কি আপনি এটা নিয়ে কোনো ট্রেনিং বা কোনো কিছু নিয়েছিলেন? না, মশলার আগে আমার আরো কিছু আছে। আচ্ছা, সেটা আচ্ছা। হলো বিয়ের কার্ড। আচ্ছা, বিয়ের কার্ড, ওকে। এটা আমার বাবা করতেন, তো আমি আচ্ছা। আমার বাবা থেকেই শেখা। তো পাশাপাশি দেখা গেছে আমার বাবা এক ধরনের আইটেম করতেন, আমি আরেক ধরনের। কিন্তু আচ্ছা, বিয়ের আচ্ছা। কার্ডের আইটেমটাই দেখা গেছে আমার জন্মগত ভাবে থেকে আমার শেখা। তো চমৎকার। এটা যেমন বর্তমানে এটারও আমার একটা মার্কেট আছে বাংলা বাজারে, আমি পাইকার, যেমন নুপুর লেজার নামে পরিচিত আচ্ছা। আছে। বাহ, হ্যাঁ, এই তো। চমৎকার। মানে একজন নারী হয়ে দেখেন তার মানে বৈচিত্র্য দেখেন কাজের, তিনি হচ্ছে বাংলা বাজারে বিয়ের কার্ডের কাঁচামালটা দেন। মানে এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই জানি না আসলে কাঁচামালটা কি। আপু আসলে কাঁচামালটা কি একটু যদি কাঁচামালটা বলতেন? হলো একটা বিয়ের কার্ড যখন তৈরি হয়, বিয়ের কার্ডের ভিতরে কিছু কয়েকটা পার্ট বাই পার্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে উপরে লেখা থাকে শুভ বিবাহ, বউ ভাত, পালকি। তো ওই অংশটাই যখন আমি আলাদা করে উৎপাদন করি, কারণ নারী উদ্যোক্তারা আসলে মেনত যখন উৎপাদন করে ওটাকে Right. উদ্যোক্তা বলা হয়। রাইট। তো আমার ওইটা যখন আমার প্রতিষ্ঠানে উৎপাদন হয়, তো ওইটাই হলো কাঁচামাল। আচ্ছা, যেমন আচ্ছা। বিয়ের কার্ডে লাগানো হয়, পরবর্তীতে সেটিং করা হয়। আচ্ছা, যাকে পরে বলে। সেটিংস করা হয়। খুব সুন্দর কিছু দেখেন, আমরা অনেকেই হয়তো জানতাম না যে বিয়ের কার্ডের আবার কাঁচামাল কি। তো আপুরা হচ্ছে বিয়ের কার্ডে দেখবেন অনেক সময় অনেক পালকি দেয়, অনেকে বউ ভাতের কিছু হাজব্যান্ড ওয়াইফের একটা মানে একটা পুরুষ একটা মেয়ের ছবি দেয়, বা অনেক রকম দেয়। অনেকে হচ্ছে একটা রোল করা একটা কাগজের মতো থাকে, আগের যুগের বার্তা নিয়ে যেত, Formal card যাকে হ্যাঁ বলা হয়। হ্যাঁ, অনেক কিছুই থাকে। তো আপুরা সেই কাজটাই করেন এবং তখন তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ওই কাঁচামালটা দেন এবং তখন হচ্ছে কার্ড প্রতিষ্ঠানের যারা ওনার আছেন তারা ওইগুলো কিনে নিয়ে তাদের কার্ডের সঙ্গে অ্যাড করে দিয়ে কার্ডের সৌন্দর্য বর্ধন করেন। তার মানে আপুরা হচ্ছে সৌন্দর্য বর্ধনে দারুণ একটা ভূমিকা রাখছেন। জি। খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে আপনার বাবা করতেন, এই পৈতৃক সূত্রে আপনি আমার ওটা একটা জানেন। শিক্ষা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। জানা। কিন্তু আপনার কি মনে হয় আপু, একজন নতুন উদ্যোক্তার জন্য ধরেন যে কোনো কাজই মানে শুরু করবার আগে বা যে কোনো উদ্যোগ শুরু করবার আগে জানতে তার হবে। প্রশিক্ষণ নেওয়া জরুরি অবশ্যই। কিনা? প্রশিক্ষণটা 100% তার থাকতে হবে, আচ্ছা। এবং তাকে অবশ্যই জানতে হবে। জানার বিকল্প কিছু নাই ভালো কিছু দিতে চাইলে, কারণ এখন প্রতিযোগিতার বাজার। আমাকে অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে। আমি 18 বছর ধরে নারী উদ্যোক্তা, আমি এখনো কিন্তু শিখতেছি। আমি আচ্ছা। গত মাসেও 1 মাসের ট্রেনিং এ ছিলাম বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকে। আচ্ছা, আচ্ছা। জি। তো আমিও এখনো শিখতেছি।
শেখার কোনো শেষ নেই। শেখার কোনো শেষ মানে এই ধরনের মানুষদের দেখলে না অনেক ভালো লাগে যে তিনি 19 বছরের উদ্যোক্তা, তারপরও আপু শিখছেন। 19 বছর একজন মানুষের মোটামুটি আমরা আমাদের ধারণা বা আমরা বলে থাকি যে আমি অনেক জানি, আমি অনেক শিখেছি, 18-19 বছর ধরে আমি শিখছি, আমার শেখার আর কিছু নেই। বাট এই মানবিক এই অমায়িক আপুটা তিনি বলছেন তিনি এখনো শিখছেন, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। আমাদের ধর্মেও বলা হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেখার জন্য সুদূর চীনেও যেতে বলেছেন। তার মানে শেখার কোনো আসলে শেষ বা স্থান কাল পাত্র এসব নেই। তো আপনারা শিখতে পারেন, আর যে কোনো উদ্যোগ নেওয়ার আগে অবশ্যই শিখে পড়ে চলে আসা উত্তম। কারণ আপনারা হচ্ছে কোনো স্কিলটাকে আপনি যদি আরও বেশি ডেভেলপ করেন তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনার সফলতা সুনিশ্চিত। আপু এবার একটু বলবেন যে আমাদের সমাজে দেখা যায় নারী পুরুষ নির্বিশেষে সকলের কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেখান থেকে কিভাবে ওভারকাম করেছেন? আমার যে বংশ, আমার ফ্যামিলি, আমার বাবার বাড়ি, আমার ফ্যামিলিতে কোনো নারী কোনো কাজ করে না। আচ্ছা। সবাই গৃহিণী। আর আমার বাবার বাড়ির মানে ছেলেরা বিশেষ করে বিদেশ আর সরকারি চাকরি, এছাড়া আমি কাউকে কখনো ব্যবসায়ী হইতে দেখি নাই। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে শুধুমাত্র আমার বাবা একমাত্র ব্যবসায়ী। তো আমি আমার বাবার মানে থেকেই আমি এই আগ্রহ পেয়েছেন এবং তখন থেকে আমি আমার বংশের ভিতরে নারী যে আমি মানে কাজ এটা তো ব্যাপক একটা বাধা ফ্যামিলির ভিতরে। মেনে নিতে পারে না কিন্তু ফ্যামিলির লোকজন যে মেয়ে কাজ করবে কেন, মেয়ে কি অভাব হয়েছে কাজ করবে? আসলে কি আমরা অভাবে কাজ করি? অভাব না, আমার কাছে মনে হয় যেন অভাব থাকলেই শুধু আমরা উদ্যোক্তা হই না। অনেক কারণে হই, আরও একটা কারণ আছে বলে দিই। সেটা হলো যেমন আমার একটা জিনিস ভিতরে খুব কাজ করতো, যেমন আমার তো কোনো বাড়ি নাই, যেহেতু আমি নারীর তো কোনো বাড়ি থাকে না। বাবার বাড়ি তো ওটা ভাইয়ের বাড়ি, আবার স্বামীর বাড়িটা হয়ে যায় সন্তানের বাড়ি, তো নিজের কোনো বাড়ি থাকে না। তো আমার চিন্তা হলো এই একটা জিনিস কাজ, আমার কোনো বাড়ি নাই, তাহলে আমি নিজে করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমার ভিতরে খুব কাজ করতো, যার কারণে আমি কালিয়া করে আপনার বৃদ্ধাশ্রম, এতিমখানা, কারণ আসলে মেহনত তো সবার আগে ওই আশ্রমে আমিই যাব। কারণ আমার একটা বাড়ি করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওই বাড়িতে একা থাকতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার পাশে আমার সাথে আরো 10টা নারী থাকবে, যারা স্বামী পরিত্যক্তা বা যাদের স্বামী মারা গেছে, এই ধরনের মেয়েরা থাকবে। এখনো আমার বিশেষ করে আমার সংগঠনটা কাজই করে এদেরকে নিয়ে, যাদের স্বামী নাই, সমাজে অবহেলিত। ভাইয়ের বাড়িতে উঠলে কেন উঠছো, ভাইয়ের বউরা উঠতে দেয় না। আমার কথা হলো তারা যেন মনে করে যে ওই বাড়িটা তাদের। আমার ওই বাড়িটা শুধু আমার না, আরো 10টা নারীর জন্য থাকবে, একদম খোলা। চমৎকার বলেছেন। মানে একজন মানুষ আসলে কতখানি দূরদর্শিতা সম্পন্ন এবং কতখানি মানবিক হলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। সত্যি তো আমাদের নারীদের আসলে কোনো বাড়ি আছে কি? কেউ কি আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আমার বাড়ি? আমাদের কিন্তু সবসময় বলতে হয় যে বাবার বাড়ি, তা না হলে শ্বশুর বাড়ি বা ছেলের বাড়ি। আমরা কি কখনো বলি এটা আমার বাড়ি, যতক্ষণ না আমার নিজ টাকায় নিজের অর্থায়নে কোনো বাড়ি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের পায়েল আপু একটা বাড়ি করছেন কালিয়া করে, যেখানে তার স্বামী পরিত্যক্তা বা হচ্ছে বিধবা নারীদের আশ্রয়স্থল হতে পারে। সেখানে তিনি এবং তার সঙ্গে আরো কিছু নারীদের নিজ বাসস্থান বলবার একটা অধিকার দিতে চাচ্ছেন। চমৎকার। আমরা এই ধরনের নারীর জন্য অবশ্যই হচ্ছে শুভেচ্ছা এবং শুভকামনা দুটোই দিতে পারি। আপু এবার একটু বলবেন যে আপনার সংগঠন, আপনি একজন সংগঠক, তো আপনি হচ্ছে উদ্যোক্তা থেকে আপনার এই সংগঠনের পরিকল্পনা আসলে কেমন করে এলো, বা এটা আসার পর কেমন করে আপনি এটা এক্সিকিউট করলেন একটু বলবেন? আমি যখন মেয়েদেরকে কাজ শেখাই, সেখানে পরে দেখি যে বিভিন্ন বাধা আসে ওদের, ওরা সমাজে কাজ করতে পারে না, বলে হাজবেন্ডের বাধা, বিভিন্ন বাধা। তখন উদ্যোক্তা উন্নয়ন নিয়ে যখন আমি কাজ করি, দেখা গেছে একটা মেয়ে ভালো কাজ করতেছে, কিন্তু মেয়েটাকে আমার ক্লাসে থেকেই পছন্দ হয় যে তুমি অনেক ভালো করতে পারবো, তো সে দেখা যায় হাজারো বাধা। তখন একটা সময় আমি কি করলাম, যখন দেখলাম যে এই বাধাগ্রস্ত মানুষগুলোকে আমি কাজ শেখাই, কিন্তু ওদের প্রতি আমার এত একটা আশা থাকে না। তবে আমি যখন দেখলাম যে না, কারো স্বামী নাই, স্বামী মারা গেছে, বা কেউ বিধবা হয়ে গেছে, কারো একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, আমি তাদেরকে নিয়ে কাজ শুরু করলাম। তখন একটা সময় আমার মনে হলো যে না, এদেরকে তো আমি স্বাবলম্বী করতে পারি। আসলে এদের তো কোনো অভিভাবক নাই,
এরা যদি একটু ভালো একটা কোথাও জায়গা পায় অবশ্যই তারা ভালো কাজ করবে। Right. তো এখন বর্তমানে আমার অনেকগুলো মেয়ে আছে যারা এখন বর্তমানে সত্যি ওরা অনেক ভালো করতেছে, মশলা আইটেমটা নিয়ে কাজ বাহ। করতেছে। আবার দেখা যাচ্ছে যে আমরা ছোট একটা সুপার শপের মতো মিরপুরে উদ্যোক্তাদের জন্য, হ্যাঁ, নারী বাহ। উদ্যোক্তাদের জন্য করা হয়েছে। এটার ভিতরে ওদের কিছু পণ্য আছে, মধু, ঘি, বিভিন্ন আইটেম। আচ্ছা আচ্ছা, জি, ঢেকি ভাঙা আটা, চাউল, এগুলো সব আছে। চমৎকার। এটাকে আপনার উদ্যোগে এটা তৈরি করেছেন? জি জি। বাহ, মানে একজন নারী দেখেন, তার নারীদের কথা ভাবে, এটাই খুব স্বাভাবিক, কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে আমাদের সমাজে বলতে শোনা যায় যে নারীর শত্রু, এবং এই কিছু কিছু ক্ষেত্রে এটা প্রমাণও পাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে সব মানুষের মন যদি আমাদের পায়লাপুর মতো হতো, সব নারীদের মন, তাহলে আমার নারী যুদ্ধ এটা কখনোই হতো না। আমরা নারীরা একজন আরেকজনের পরিপূরক, আমরা কখনোই তাদের শত্রু হতে চাই না। আমরা চাই একজন নারী উঠে গেলে আরও নারীদের তুলে দেওয়ার ব্যবস্থা করুক, কিন্তু সমাজে কি আদৌ তা সম্ভব? আসুন আমরা সবাই, মানে প্রত্যেকটা নারীর হাত ধরে এগিয়ে যাই। আপু, এবার একটু বলবেন যে আপনার এই যে সুপার শপের এই আইডিয়াটা কেমন করে মাথায় এলো? এটা আসলে মেহনত আমি আমার একটু দর্শকদের আমি দিকে যে বলবেন। জি। নারীদের যে প্রতিষ্ঠানটা করতেছি কালিয়াকুড়ে, পাশাপাশি আমি চিলড্রেন ফাউন্ডেশন, ন্যাচারাল চিলড্রেন ফাউন্ডেশন, আচ্ছা। পথ শিশু বাচ্চাদেরকে তুলে নিয়ে শুধুমাত্র ওখানে ওরা থাকবে যাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেটার ভরণ পোষণ আমি করব। আচ্ছা। তো সেক্ষেত্রে আমার মনে আসলো যে আমি কিভাবে ডোনারদের কাছ থেকে একটা অ্যামাউন্ট আসে, তা আসলে ওটা দিয়ে কিন্তু সম্ভব না। right. দেখা যায় দেশের বিভিন্ন সমস্যা হয়, সেক্ষেত্রে আমি কিভাবে এই বাচ্চাদের দায়িত্ব নিব, বা এই যে বিধবা নারীদের, এদের আমি দায়িত্ব কিভাবে নিব? তখন আমার মনে হলো যে আমার পণ্যগুলো যদি বাজারে যায়, আমাদের উদ্যোক্তাদের পণ্যই যদি বাজারে যায়, সেক্ষেত্রে দেখা গেল ওখান থেকে একটা পার্সেন্ট যদি আমার থাকে, সেক্ষেত্রে প্রতি পণ্যের পিছনে আমার 1 থেকে 2 টাকা করে আমরা ন্যাচারাল চিলড্রেন ফাউন্ডেশনের জন্য আমি রেখে দিই। বাহ, চমৎকার। ওটা ওই প্রতিষ্ঠানের যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যয় করা হয় বা হবে। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনারা ফান্ড ক্রিয়েট করছেন, জি। ফান্ডটা এইভাবে রেইজ হয় আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আপু দেখেন কি চমৎকার তার মনোভাব। তিনি হচ্ছে ডোনারদের বা কেউ সহযোগিতা করে যাবে তার আশায় না থেকে তিনি প্রত্যেকটা পণ্য থেকে 1-2 টাকা করে ওখান থেকে, মানে টাকাটা নিয়ে তিনি হচ্ছে তাদের ফান্ড রেইজ করছেন। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। এরকম নারী যুগে যুগে ঘরে ঘরে হোক, আমরা সেটাই দোয়া করি। এবার একটু বলবেন যে আপনি যখন আপনার উদ্যোক্তা জীবন শুরু করেন এবং বাণিজ্যিকভাবে প্রথম যখন কাজ শুরু করলেন, একদম প্রথম আপনার পণ্য যখন বাইরে গেল এবং টাকাটা আপনি হাতে পেলেন, আপনার ওই অনুভূতিটা একটু ছোট করে বলবেন। এটা আসলে খুব মজার, কারণ এখনো বর্তমানে দেখা গেছে আমার প্রতিষ্ঠানগুলো দিয়ে তো আমার ফ্যামিলি চলে। তো এছাড়াও দেখা গেছে বাহিরে যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে যখন আমি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষক হিসেবে কাজ করি, তখন দেখা যাচ্ছে ওরা একটা অনারিয়াম আমাদের দিয়ে থাকে। তো ওই খামটা যখন নিয়ে আসি, আনার পরে যখন খুলি, এটাও এখনো আসলে ওই প্রথমকার অনুভূতিটা এখনো আমার প্রতিনিয়তই চলে। দেখা গেছে কোনো না কোনো সাইড থেকে আমাদের ওই রকম এইগুলা অ্যামাউন্টগুলো আসে। আচ্ছা আচ্ছা, চমৎকার। ওইটা আসলে সত্যি কথা, যখন আমি আমার বাচ্চার জন্য কিছু কিনি বা আমার হাজবেন্ডের জন্য কিছু কিনি, আমার খুব ভালো লাগে। বিশেষ করে ঈদ আসলে আমার ছেলে এবং হাজবেন্ডের জন্য একই রকম কালার ম্যাচিং পাঞ্জাবি, আসলে এটা মানে আমার ইনকামের একটা অংশ থেকে আমার এটা করা, এটা আমার খুব ভালো লাগে। চমৎকার। যখন হচ্ছে কোনো নারী তার আয় থেকে তার সংসারের জন্য, তার পরিবারের জন্য, তার সন্তান এবং স্বামীর জন্য যখন কিছু করেন, তখন যে আত্মতৃপ্তি হয় সেটা আমরা পায়লাপুর মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারছি যে তিনি কতখানি সন্তুষ্ট থাকেন। আপু, এবারে আমরা একটু ভিন্ন দিকে চলে যাই, একদমই ভিন্ন দিকে। সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করি ঘরে বা বাইরে বা আপনার উদ্যোগের কাজ, তখন হয়তো কেউ গান শুনে কাজ করে, কেউ গান গুনগুন করে গান করে। আপনি আসলে কোনটা করেন? আমার শুনতে বেশি ভালো লাগে। শুনতে ভালো লাগে। মেয়েটাকে আমি শিল্পকলায় ভর্তি করেছি, ও গান গাবে, আমি শুনবো। চমৎকার, শুনতে ভালো লাগে, আমি বলতে পারি না। আচ্ছা, সারাদিনই তো কথা বলি, স্টুডেন্টদের নিয়ে কাজ করি, এরপরে আর মানে কথা বলার মতো মানসিকতা হ্যাঁ একটু কমে যায় একটা পর্যায়ে যে আমাদের। কিন্তু যেহেতু মেয়েকে গান শেখাচ্ছেন, টুকটাক গান তো কানে যায় এবং আপনি অনেক শুনেন, তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনাকে 2 লাইন একটু গান গিয়ে শোনাতেই হবে আপু।
যদিও আমি শিল্পী না, তারপরও হ্যাঁ আচ্ছা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ধন্যবাদ। চমৎকার। আসলে এইটুকুই আমি সবসময় সবাইকে আহ্বান করি, তো আচ্ছা, আচ্ছা। এই জন্য আমি এতটুকুই বললাম, কারণ এটাই আমি সব উদ্যোক্তাদের বলি, তোমরা আসো, কেউ না আসো, আসো, চমৎকার দেখাই বলেছেন জি। যে গানটা কিন্তু আসলেই মানে তখন হয়তো আমরা গানটার অর্থ বুঝিনি, ছোটবেলা থেকে আমরা এই গানটা শুনে আমরা সবাই প্রায় কম বেশি সবাই বড় হয়েছি, তখন অর্থটা বুঝিনি, কিন্তু এখন দেখেন অর্থটা কত বেশি অর্থবহ, যে ডাক শুনে আসলে কেউ সবাই আপনার সাথে মতের মিল বা আপনার সাথে সবাই কিন্তু চলবে না, কিন্তু আপনি যখন একা বীর দর্পে আপনি এগিয়ে যাবেন, সেটাই হচ্ছে সাহসিকতা, সেটাই হচ্ছে উদ্যোগ। চমৎকার। আপু এবার একটু বলবেন যে ধরেন আমাদের প্রত্যেকটা সেক্টরে দেখবেন একজন সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, এমনটা বলা হয়ে থাকে। তো আপনার এই সফলতার পেছনে আপনি এই অবদান আসলে কাকে দিতে চান? আসলে প্রতিনিয়তই আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করে, বাহ। এখনো করে, জি এখনো করে। আসলে আমার যে বিজনেসগুলো প্রসার হয়েছে, আমার একার পক্ষে সম্ভব না। আচ্ছা। আমার হাজবেন্ড এক্সপোর্ট বাহির থেকে মোবাইলের পার্টস পাতি এগুলো আনতো, তো করোনার সময় উনি একটু ধরা খায়, কারণ মডেল চেঞ্জ হয়ে যায় করোনা, সেক্ষেত্রে অনেক লস হয়। হওয়ার পরে দেখা গেছে তারপর থেকে বিশেষ করে আমার কাজগুলোর সাথে আমার হাজবেন্ড একদম পুরোপুরিভাবে এখন জড়িত আছে। আচ্ছা আচ্ছা, যে চমৎকার। আমার ঘরেই আমার মেনত আমার উদ্যোক্তা সর্বপ্রথম আমার হাজবেন্ড। আচ্ছা। আমি অধিদপ্তর থেকে তাকে ট্রেনিং করানো, সার্টিফিকেট দেওয়া, লোন দেওয়া সরকারিভাবে সব আমি নিজে করে দিচ্ছি। কারণ আমার মনে হয়েছে যদি আমি আমার ঘরের ভিতরে আমি উদ্যোক্তা তৈরি করতে পারি, বাহিরে তো আমি অবশ্যই সাকসেস। অবশ্যই। আমি এই জন্য সর্বপ্রথম আমি আমার হাজবেন্ডকে আমার উদ্যোক্তা করেছি। চমৎকার। আমাদের পায়েল আপু অনেক বেশি বুদ্ধি রাখে, বোঝাই যাচ্ছে। তিনি প্রথমে তার ঘরেই কিন্তু উদ্যোক্তা তৈরি করেছেন, তিনি তার হাজবেন্ডকে ছলে বলেই হোক আর যেভাবেই হোক তিনি কিন্তু উদ্যোক্তা তৈরি করেছেন, এবং তিনি এখন দুজনে কাঁধে কাঁধ লাগিয়ে সমান তালে একত্রে তারা হচ্ছে উদ্যোগ নিয়ে চলছেন, ছুটে চলছেন। এই কারণে আপু খুব দ্রুতই কিন্তু প্রসার পেয়েছেন এবং খুব দ্রুতই খুব সফলতাও পেয়েছেন। তো আমার মনে হয় যে আমাদের যারা নারীদের জীবনসঙ্গী আছেন বা যারাই আছেন সংসারে সহযোগিতা করবার জন্য, প্লিজ আপনারা হচ্ছে আপুদের হাতটি একটু টেনে ধরবেন। আপনারা যদি উদ্যোক্তা আপুর হাতটা টেনে ধরেন এবং পেছন থেকে পুশ করতে থাকেন, হ্যাঁ তুমি পারবেই, তাহলে সেই নারী সফলতা নিয়ে আসবেই নিশ্চিত। আপু অনুষ্ঠানের একদম শেষের দিকে ঝটপট কয়েকটা উত্তর দিবেন। সেটা হচ্ছে যে আপনি যখন মশলা করেন, অনেক সময় আমাদেরও দেখা যায় যে মশলা অনেক সময় এরকম কি বলে এটাকে দলা দলা পাকিয়ে যায়, মানে মশলা নষ্ট হয়ে যায়। মানে আমরা যখন আচ্ছা। মশলাটা ব্যবহার করার পরে মুখখাটা ভালো করে লাগাই না, আচ্ছা, যার কারণে দেখা যায় মরিচটা দলা বেঁধে যায়। হ্যাঁ, এটা হলো বর্ষাকাল থাকে, বর্ষাকালের জন্য আপনাকে ওইটা ভালো করে মুখটা লাগাতে হবে। চমৎকার। আবার ওইটা আরেকটা কাজ করা যাবে, ওটা দেখা যাবে একটু রোদে শুকা দিলে আবার ওটা ঠিক হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় চলে আসে, যে কালারটাও ঠিক হয়ে আসে। তাই? আমরা অনেকে না জেনে ফেলে দিই, রাইট, এটা আমি ফেলে না দিয়ে একটু রোদে দিলেই ওটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না, জাস্ট আমার জানা হয়ে গেল, এবং আমার মনে হয় যে যারা এই বিষয়টি জানতে না তাদেরও অনেক উপকার হলো। আপু একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে পায়েল আক্তার নূপুর যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি 5 বছর পরে আমি চাচ্ছি যে আমি আমার আশ্রমে থাকবো, কারণ আমার যেহেতু একটা বাড়ির দরকার, আমি আমার বাড়ি আশ্রমেই থাকবো। আর পাশাপাশি আমি একটা গ্রুপ অফ কোম্পানি খুলবো। বর্তমানে যেহেতু আমার 2-3টা অলরেডি সফলতার পথে, আরো 2টা প্রতিষ্ঠান সাথে এক হলেই আমি আশা রাখি যে 5 বছর পরে আমি গ্রুপ অফ কোম্পানি, ন্যাচারাল গ্রুপ অফ কোম্পানি বা নূপুর লেজার বর্তমানে আছে, নূপুর এন্টারপ্রাইজ আছে, এভাবে আছে। চমৎকার চমৎকার। মানে এটাই আমার চাওয়া যে গ্রুপ অফ কোম্পানি খুলবো। কারণ আজকে যারা এই যে আকিস কোম্পানি, আকিস কিন্তু ছোট ছিল, আমাদেরই মতো ছিল, তারা কিন্তু আজকে বড় হয়েছে। তো আমিও তো আশা রাখতে পারি যে আমি ওই অবস্থানে যেতে পারবো। ওটা হয়তো তাকে না ছুঁই, তা আমি তো আমার জায়গাতে থাকতে পারবো। রাইট, চমৎকার বলেছেন। চাওয়া অনুযায়ী তো মানুষ বড় হয়, অবশ্যই বড় হয় মানুষ।
জি এক আকাশ সমান স্বপ্ন নিয়ে আসলে আমরা সবাই আশায় বুক বাঁধি, কারোটা সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, কারোটা মাঝপথ অব্দিও যায়, কিন্তু স্বপ্ন তো সবার আকাশ ছোঁয়া থাকে। আমরা আশা করতেই পারি আপুর এই স্বপ্ন এবং আশা দুটোই বাস্তবায়ন হোক, এবং এই জন্য আমরা আপুকে দোয়া এবং শুভকামনা জানাতেই পারি। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। জি আপু, আপনাকেও ধন্যবাদ। জি শুধু দর্শক, দৈনিকালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প আজকের এই পর্বটি আমাদের পায়েল আক্তার নূপুর আপুর এই পর্বটি আপনাদের কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা আমাদের অবশ্যই ইনবক্স করতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ একটা নাম্বার স্ক্রলে যাচ্ছে, সেখানেও আপনারা আমাদের নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।